আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অর্গানিকের অ্যালিফ্যাটিকের দ্বিতীয় অংশের ক্লাস নিব। আমরা অলরেডি প্রথম অংশের ক্লাস নিয়েছি। আশা করি দ্বিতীয় অংশের ক্লাসের যেই টপিকগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ার পরে শেষে গিয়ে সিকিউ সলভিং শুরু করব। তো চলে যাই আমাদের প্রথম টপিকে। আচ্ছা, আমাদের আজকের প্রথম টপিক সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এর আগে সংযোজন বিক্রিয়া দেখে এসেছি অ্যালিফ্যাটিক পার্ট 1 এ। এবার আমরা প্রতিস্থাপন বিক্রিয়াতে যাব। তো প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা আগের স্লাইডে দেখাইনি একটাই কারণে যে আমরা অ্যালকাইল হ্যালাইডের সম্পূর্ণ অংশটা তখনও পড়িনি। তো আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখি। তো চলো প্রথমে শুরু করি। প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিওফিলিক, একটা ইলেকট্রোফিলিক। আমরা আগেই বলেছি গত ক্লাসে যে নিউক্লিওফিলিক কি জিনিস এবং ইলেকট্রোফিলিক কি জিনিস। যে জিনিসটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনুভব করে, নিউক্লিয়াসের প্রতি ফাইল অর্থাৎ আকর্ষণ অনুভব করে, তাকে হচ্ছে নিউক্লিওফিলিক বলা হয়। আর ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল অর্থাৎ যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করা হয় তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়, অর্থাৎ নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল। তাহলে নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এখন নিউক্লিওফিলিক বিক্রিয়া কারা দিয়ে থাকে? এখানে লেখা আছে অ্যালিফ্যাটিক সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ মানে যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কোনো উপস্থিতি নেই, এমন যৌগগুলো এমন সম্পৃক্ত যৌগগুলো শুধুমাত্র নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। আর বেনজিনে হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও আমরা অ্যারোমেটিক অংশের ক্লাসে জেনে এসেছি যে বেনজিনে পাই ইলেকট্রনের উপস্থিতির কারণে সেখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। আচ্ছা, তো আমাদের এই বিক্রিয়াটা জানার পরে যেই জিনিসটা জানা লাগবে, প্রতিস্থাপন বিক্রিয়ায় যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা এসএন, আমরা এই জিনিসটা জানি SN1 SN2 এভাবে বলা থাকে। তো এখন এই যে SN সাবস্টিটিউশন, আর N মানে কি বোঝাচ্ছে এখানে? নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তো এই যে আমাদের SN1 আর SN2 যে বিক্রিয়াগুলো আছে, আমরা এই বিক্রিয়াগুলো আগে প্রথমে বিক্রিয়াটা যদি দেখে আসি, কৌশল, মেকানিজম এবং বিক্রিয়াতে কি কি ঘটছে, তারপরে আমরা পার্থক্যটা পড়লে আমাদের সুবিধা হবে। তো আমরা প্রথমত আগে চলে যাই বিক্রিয়াতে। SN1 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, এটা কিন্তু সিকিউ এর গ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি আমরা SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে থাকে। তো প্রথমত আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মানে অ্যালকাইল হ্যালাইডের এই যে এই অংশটা, আমাদের হ্যালোজেন অংশটা, ও তো তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। সে কার্বন থেকে অবশ্যই ইলেকট্রনটা নিজের দিকে আকর্ষণ করে নেবে, অর্থাৎ সে ডেল নেগেটিভ, আর এখানে ডেল পজিটিভ অংশ তৈরি হচ্ছে কার্বনের ক্ষেত্রে। এই প্রথম ধাপটা হচ্ছে ধীর গতির ধাপ। এখানে প্রথমে এই কার্বন আর হ্যালোজেনের মধ্যে যেই বন্ধনটা আছে, এই বন্ধনটা ধীর গতিতে বিভাজন হয় এবং এই যে একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং একটা হ্যালাইড আয়ন তৈরি হয়। আচ্ছা, এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তার আগের এই যে ধীর গতির ধাপ, এই প্রথম ধাপটাই হচ্ছে এই বিক্রিয়ার গতি নির্ধারণী ধাপ। তো প্রথম ধাপটাতে আমাদের হচ্ছে ধীর গতি বলা হয়েছে। আর দ্বিতীয় ধাপে আমাদের এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এর সাথে আমার হচ্ছে হাইড্রো এইচ ও OH। আমরা জানি OH মাইনাস, এখানে কি OH মাইনাস মানে ওর ইলেকট্রন আছে। ওর ইলেকট্রন আছে মানে ও কাকে চায়? ও পজিটিভ কিছুকে চায়, অর্থাৎ ও একটা নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল এসে এই কার্বোক্যাটায়নটার সাথে যুক্ত হয়ে আমাদের এই যে 3 ডিগ্রি বিউটাইল অ্যালকোহল পেলাম। মূলত এটাই আমাদের SN1 বিক্রিয়া। এখানে প্রথমত 3-4টা প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে এই যে OH মাইনাস কেন বিক্রিয়া করলো? OH মাইনাস এখানে আক্রমণকারী বিকারক হিসেবে কেন যুক্ত হলো? OH মাইনাসের ইলেকট্রন বেশি আছে, আর স্বাভাবিকভাবে যার ইলেকট্রন আছে সে তো ইলেকট্রন চাইবে না, সে চাইবে কি? পজিটিভ কিছু, অর্থাৎ নিউক্লিয়াস বা পজিটিভ কিছু, নিউক্লিওফাইল। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই নিউক্লিওফাইল, যে এসে আমাদের এই হ্যালাইডটাকে প্রতিস্থাপিত করে নিজে ওই জায়গায় গিয়ে বসেছে, অর্থাৎ আমাদের প্রতিস্থাপনের শর্ত পূরণ হয়েছে, আমাদের নিউক্লিওফিলিক এই শর্তটাও পূরণ হয়েছে। তাহলে কিভাবে SN1 বিক্রিয়া ঘটে এটা আমরা জানি। এটা কিন্তু সিকিউ এর গ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে SN2 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি কিভাবে বুঝলাম? এই যে কেন্দ্রীয় কার্বনটার সাথে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা, তার সাথে আমাদের এবারে যে বিক্রিয়াটা হবে এটার মেকানিজমটা কি? আমাদের এখানে তো হ্যালাইডটা আগে থেকে যুক্ত আছে। এইবার আমাদের নিউক্লিওফাইলটা এসে আক্রমণ করবে পিছন দিক থেকে। এই যে আমাদের পিছন দিক থেকে OH মাইনাস এসেছে আক্রমণ করতে। তো এই যে ওরা পিছন দিক থেকে আক্রমণ, অর্থাৎ যেদিকে হ্যালাইড আয়নটা আছে তার ঠিক বিপরীত দিক থেকে আক্রমণ করবে। বিপরীত দিক থেকে আক্রমণ করে এখানে একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি করে। দেখো, হ্যালোজেনটার সাথে বন্ধন ধীরে ধীরে ভাঙছে এবং এদিকে আবার আরেকটা বন্ধন ধীরে ধীরে তৈরি হচ্ছে, কিন্তু দুটাই কিন্তু পুরোপুরি একসাথে হয়নি। একটাও ভাঙার অবস্থায় আছে, আরেকটা তৈরি হওয়ার অবস্থায় আছে।
এই জিনিসটা একটা জটিল অবস্থা না, এটাকে বলা হয় হচ্ছে অস্থায়ী জটিল অবস্থা। এবং এর পরবর্তী ধাপে যেটা হচ্ছে আমাদের হাইড্রক্সিল অংশটা যুক্ত হয়ে যাচ্ছে আমাদের, আর এবং আমাদের যে হ্যালাইড অংশটা ছিল সেটা ওখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়ার কৌশল। এখন দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখিয়েছি বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। এই যে 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ। প্রথম ধাপে আমাদের বন্ধন বিভাজন হবে, দ্বিতীয় ধাপে আমাদের বন্ধন সৃষ্টি হবে। কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি আমাদের একটা ধাপেই হচ্ছে। তো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের পার্থক্যের ছকে। আচ্ছা, এইখানে আমরা প্রথম পার্থক্যটা কি লেখা আছে? SN1 বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা। আচ্ছা, প্রথমত সক্রিয়তার ক্ষেত্রে দেখানো হয়েছে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে, তারপরে যেটাতে ঘটে 2 ডিগ্রি, তারপরে ঘটে 1 ডিগ্রিতে। অর্থাৎ সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। অর্থাৎ এটা একটা প্রশ্ন যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি? ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন যেটা কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। এই যে আমাদের কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় এটা আমরা দেখেছি। প্রথম ধাপে বন্ধন বিভাজনের মাধ্যমে হ্যালাইডটা যখন অপসারিত হয় তখনই তো আমাদের কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কি সেই কার্বনিয়াম আয়ন সৃষ্টি হতে আমরা দেখেছি? আমরা দেখিনি। অর্থাৎ দ্বিতীয়টার ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় না। একবারে বিক্রিয়াটা এক ধাপে ঘটে, মাঝে একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্ট যেটা বলেছে বিক্রিয়াটি ২ ধাপে ঘটে। হ্যাঁ, আমরা দেখেছি SN1 বিক্রিয়াতে প্রথমে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো, অর্থাৎ প্রথমে বন্ধন বিভাজন হলো যেটা ধীর গতির ধাপ এবং এটাই বিক্রিয়ার গতি নির্ধারণী ধাপ। এবং দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে যে নতুন নিউক্লিওফাইলটা আছে সেটা ওখানে গিয়ে যুক্ত হলো। আচ্ছা, কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে লেখা আছে এটা এক ধাপে ঘটে। ঠিক আছে? চতুর্থ পয়েন্ট যেটা আমাদের সেটা হচ্ছে অতি লঘু ক্ষার দ্রবণে ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা অতি লঘু ক্ষার দ্রবণে ঘটে। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা গাঢ় ক্ষার দ্রবণে ঘটে। আমাদের কিন্তু অপশন দেখে বোঝা লাগবে এবং MCQ-তে এটা যেমন আসে বহুপদীতে, তেমনি সিকিউতেও অনেক সময় উদ্দীপকে অতি লঘু ক্ষার দ্রবণ বা অতি গাঢ় ক্ষার দ্রবণের কথা উল্লেখ থাকতে পারে। সেই অনুযায়ী আমাদের বুঝে নিতে হবে যে কখন আমাদের SN1 বিক্রিয়া হচ্ছে এবং কখন আমাদের SN2 বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, এর পরের পার্থক্যের বিষয়টাতে যদি যাই আমরা, বিক্রিয়াটি প্রথম ক্রমের হয় এই কারণে এটাকে বলা হয় SN1, আর এই বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের হয় এই কারণে এটাকে বলা হয় SN2। আচ্ছা, তারপরের যেটা আমাদের পয়েন্ট এটাতে লেখা আছে অস্থায়ী জটিল সৃষ্টি হয় না। অস্থায়ী জটিল সৃষ্টি, প্রথমটা থেকে আমরা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হতে দেখেছি? দেখিনি। এটাতে দুই ধাপে বন্ধন বিভাজনের মাধ্যমে এবং বন্ধন সৃষ্টির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয়েছে, কিন্তু SN2 তে আমাদের এই অস্থায়ী জটিল অবস্থাটা সৃষ্টি হতে আমরা দেখেছি। সুতরাং অস্থায়ী জটিল অবস্থা এটা কিন্তু SN1 এর ক্ষেত্রে তৈরি হয় না, SN2 এর ক্ষেত্রে তৈরি হয়। শেষ পার্থক্যের বিষয় যেটা, উৎপাদ অণুর জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। আচ্ছা, এটা আমরা যদি আগের স্লাইডটা আরেকবার দেখি। প্রথমত SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে হ্যালাইড অপসারণ হলো, এই পাশে এসে আমাদের নতুন নিউক্লিওফাইল যুক্ত হলো। বিক্রিয়ক অণু কিন্তু আমাদের উৎপাদের আকৃতি, জ্যামিতিক আকৃতি এবং বিক্রিয়কের জ্যামিতিক আকৃতি একই আছে। কিন্তু SN2 এর ক্ষেত্রে আমরা কি দেখছি? আমাদের নতুন বিকারকটা কিন্তু বিপরীত দিক থেকে এসে যুক্ত হয়েছে। সুতরাং জ্যামিতিক কাঠামোটা আগে যা ছিল, আমার এই পাশে উৎপাদটা ছিল মানে আমাদের কার্যকরী মূলকটা ছিল সেটা কিন্তু এবার ওই পাশে চলে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি উল্টিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে উৎপাদ অণুর জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে বিপরীত হয়। তো আশা করি SN1 আর SN2 তে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। এই প্রত্যেকটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ, MCQ সিকিউ বোথ দুইটার জন্যই। খ নম্বরেও অনেক সময় দিয়ে দিতে পারে যে SN1 বিক্রিয়ার শর্তগুলো লেখো বা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এইটা হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিকারক, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক বলতে গেলে আমরা 3 স্টার টপিক, যত স্টার পারো এখানে দিয়ে দাও তোমরা, এখানে স্টারের কোনো অভাব নাই গ্রিগনার্ড বিকারকে। কারণ এটা এমন একটা জিনিস এইখান থেকে তোমরা বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রিতে প্রায় সবকিছুতে যাওয়া সম্ভব। তো গ্রিগনার্ড বিকারকের মূল কয়েকটা বিক্রিয়া আমরা তোমাদেরকে আজকে দেখাবো। তার আগে প্রথমে জানা উচিত গ্রিগনার্ড বিকারকটা কি। তোমরা অনেকেই জানো, তারপরও আমি একবার বলে দেই। ড্রাই ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া, এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই জিনিসটা তৈরি হয়েছে, এটার নামই গ্রিগনার্ড বিকারক। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ড্রাই ইথারের সাথে যদি এখানে সোডিয়াম থাকতো তখন কি হতো আমাদের, তখন কিন্তু এই অ্যালকাইল হ্যালাইড আরেকটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত হয়ে উডস বিক্রিয়া হতো। তো খেয়াল রাখতে হবে এখানে বিক্রিয়াটা কার সাথে হচ্ছে। এইখানে কিন্তু বিক্রিয়া হয়েছে ম্যাগনেসিয়ামের সাথে,
যদি এই বিক্রিয়াটা সোডিয়ামের সাথে হতো তাহলে কিন্তু এখানে আমাদের ইথার মানে আমাদের এরকম গ্রিগনার্ড বিকারক তৈরি হতো না, আমাদের তৈরি হতো কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি হতো। আচ্ছা, এবার আসি আমরা গ্রিগনার্ড বিকারকের প্রথম বিক্রিয়ায়। তো গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা এখানে প্রথম বিক্রিয়া কি যুক্ত করছি? পানি। তো পানি যুক্ত করলাম, ধরো পানির আমরা একদম প্লাস মাইনাস অংশে ভাগ করে দেই। পানির এখানে এইচ হচ্ছে প্লাস এবং ও এইচ মাইনাস অংশ থাকে, এটা তোমরা সবাই জানো। এখন দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে আর আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই অংশটার মধ্যে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা হচ্ছে প্লাস এবং এই আর অংশটা হচ্ছে আমাদের মাইনাস। তো যখন এই আর মাইনাস অংশটা পানি থেকে এইচ প্লাস অংশটার সাথে নিয়ে কি তৈরি করছে দেখো, অ্যালকেন তৈরি করছে। এই বিক্রিয়াটা আমরা প্রথম ক্লাসে অ্যালকেন সৃষ্টির মধ্যেও পড়ে এসেছি যে গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে আমাদের অ্যালকেন তৈরি হয় এবং সেম কার্বন বিশিষ্ট, যেটা উপরের বিক্রিয়াটার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেসিয়ামের জায়গায় সোডিয়াম থাকলে কি হতো, উচ্চতর অ্যালকেন তৈরি হতো। আবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে নিম্নতর অ্যালকেন তৈরি হতো এবং এই ক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে সমান কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো কখন কোনটা দরকার সেই অনুযায়ী আমরা বিক্রিয়া করব। তো এই বিক্রিয়ায় আমরা পাচ্ছি আমাদের অ্যালকেন এবং তার সাথে একটা জিনিস, এই জিনিসটা আমাদের প্রত্যেকটা বিক্রিয়াতেই পাওয়া যাবে। এই গ্রিগনার্ড বিকারকের যতগুলো বিক্রিয়া আছে সব কয়টা বিক্রিয়াতেই আমরা এই জিনিসটা পাবো। এই জিনিসটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে উৎপাদ তৈরি হবে। তোমরা অনেক সময় এই জিনিসটা আগে তৈরি করে ফেলে দিলে এখান থেকে বাম দিক থেকে অনেকের ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু আমরা সেটা না করে আসলে ধাপে ধাপে করার চেষ্টা করব যেন শেষ পর্যন্ত গিয়ে আমাদের প্রতিটা সমীকরণ মেলে। এখানে কঠিনের কিছু নাই, খুবই সহজ। প্লাস অংশের সাথে মাইনাস অংশের বিক্রিয়া দিচ্ছি, মাইনাস অংশের সাথে প্লাস অংশের বিক্রিয়া দিচ্ছি, এর চেয়ে সহজ আর কি হতে পারে। ম্যাগনেসিয়াম হ্যালাইডটা প্লাস ছিল, তার সাথে হাইড্রক্সিল অংশ যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি করলো। এদিকে অ্যালকাইল অংশটা নেগেটিভ ছিল, তার সাথে এইচ প্লাস বিক্রিয়া করে আমাদের অ্যালকেন তৈরি করলো। প্রথম বিক্রিয়াটা শেষ। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চলে যাই। আচ্ছা, HCHO এই জিনিসটাকে আমরা কি বলি? মিথানল। আচ্ছা, তো মিথানলের সাথে যখন আমার বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের, তো প্রথম অংশ আমার এখানে কি জানা লাগবে, কোনটা প্লাস অংশ কোনটা মাইনাস অংশ। দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সুতরাং ওইটা আমাদের মাইনাস অংশ, কার্বনটা আমাদের প্লাস অংশ। প্রথম ক্লাস যেটা আমরা ওইখানকার ডাবল বন্ডটা ভেঙে দিব। তো অক্সিজেন যেহেতু ডেল মাইনাস, ওর ওখানে একটা হাত ফাঁকা হচ্ছে। কার্বন যেহেতু ডেল প্লাস, ওর একটা হাত ফাঁকা হচ্ছে। তো এখানে একটা হাত ফাঁকা হচ্ছে, এখানে একটা হাত ফাঁকা হচ্ছে। এখন মাইনাসের সাথে আমার কোন জিনিস বসবে? এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইডের প্লাস অংশটা বসবে। আর অ্যালকাইলের সাথে আমার কোন অংশটা বসবে? অ্যালকাইল নিজে যেহেতু মাইনাস, তাহলে সে হচ্ছে এখানকার প্লাস অংশের সাথে বসে যাবে। তাহলে আমার এই যে কার্বনের সাথে এখানে আমার প্লাস অংশ বসলো, এখানে আমার মাইনাস অংশ বসলো। এখানে হচ্ছে যেহেতু প্লাস, কার্বনটা প্লাস, এখানে আমার হচ্ছে অ্যালকাইল অংশটা বসছে। আর এখানে আমার হচ্ছে অক্সিজেন যেহেতু নেগেটিভ, সে কারণে এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা বসছে। আচ্ছা, এরপরে যেটা দ্বিতীয় ধাপ, সব ক্ষেত্রে পানি যোগ করা লাগছে। এখানে কিন্তু পানি প্রথম ধাপেই যোগ করা হয়েছে, সেই জন্য এই বিক্রিয়ার কোনো দ্বিতীয় ধাপ নেই। এখানে কিন্তু আমার দ্বিতীয় ধাপে পানি যোগ করা লাগছে। এবং যখন আমি পানি যোগ করছি, আমার কি জানি আমি, ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে শেষ পর্যন্ত আমার ম্যাগনেসিয়াম এই যে হাইড্রক্সি হ্যালাইড তৈরি হবে, অর্থাৎ এখানেও আমার এইচ প্লাস এবং OH মাইনাস অংশে ভাগ হয়ে যাচ্ছে। তো এই যে OH মাইনাসটা আমার ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে মিলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি করে ফেলেছে। বাকি আছে কি একটা এইচ প্লাস, এই এইচ প্লাসটা গিয়ে আমার অক্সিজেনের সাথে যদি বসে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আর CH2OH। যদি আর এর জায়গায় আমরা CH3 ধরি, অ্যালকাইলের জায়গায় মিথাইল ধরলাম, তাহলে কি CH3 CH2OH, এই জিনিসটা কি আমার 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? মিথানলের সাথে বিক্রিয়া দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এর পরের বিক্রিয়াটাতে আমরা যদি যাই, পরের বিক্রিয়াটাতে কি দেওয়া আছে? RMgX প্লাস RC=H। আচ্ছা, RMgX আমাদের হচ্ছে গ্রিগনার্ড বিকারক, RC ডাবল বন্ড OH। আচ্ছা, ডাবল বন্ড OH, এখানে CHO, এই জিনিসটা তো আমার অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এটা আমরা জানি। তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। একটা অ্যালকাইল গ্রুপ যেহেতু যুক্ত আছে, এই জিনিসটা আমার কি হবে? ইথানল হবে। ইথানল হতে পারে, প্রোপানল হতে পারে, যে কোনোটাই হতে পারে, বা হচ্ছে বিউটানল হতে পারে। কিন্তু এটা আমার যে অ্যালডিহাইড, এটুকু বুঝতে পারছি, ফর্মালডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইড। আচ্ছা, সেই অ্যালডিহাইডের সাথে আমার গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিলে আবারও আমার এই জায়গাটা আমি জানি, কার্বন হচ্ছে আমার ডেল প্লাস, অক্সিজেন হচ্ছে আমার ডেল মাইনাস। তাহলে অক্সিজেনের যদি একটা হাত ভাঙে, কার্বনের যদি একটা হাত ভাঙে,
কার্বনের সাথে বসবে আমার নেগেটিভ অংশ, অক্সিজেনের সাথে বসবে আমার পজিটিভ অংশ। এই বিক্রিয়াতে আমার পজিটিভ অংশকে, এটা আমার পজিটিভ অংশ, আর এখানে এটা আমার নেগেটিভ অংশ। তাহলে কে নেগেটিভ অংশ কে পজিটিভ অংশ এটা তো আমরা জানি, আমরা বসিয়ে দিলাম। তাহলে প্রথম ধাপটা আগের বিক্রিয়াটার মতোই হচ্ছে। দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা বসে যাচ্ছে অক্সিজেনের সাথে, অ্যালকাইল অংশটা বসে যাচ্ছে কার্বনের সাথে। দ্বিতীয় ধাপে আমরা আগেই বলেছি পানি যোগ করতে হবে। যখন পানি যোগ করব মানে H+ আর OH- যোগ করব। H+টা আমার এখানকার ধনাত্মক অংশটাকে প্রতিস্থাপন করে এখানে নিজে বসে যাচ্ছে। OH- অংশটা আমার এটার সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি করছে। তাহলে এখানে দেখো কি তৈরি হয়েছে, একটা কার্বন OH থাকা মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল গ্রুপের কিছু একটা তৈরি হয়েছে। আর কেন্দ্রীয় কার্বনটার সাথে আমার দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তো কেন্দ্রীয় কার্বনের সাথে যতগুলো অ্যালকাইল যুক্ত আছে সেই হিসেবে কার্বন কত ডিগ্রি তা আমরা জানি। তো দুইটা কার্বন যুক্ত থাকায় 2 ডিগ্রি, সুতরাং আমার এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। ক্লিয়ার? চলে যায় পরের বিক্রিয়ায়, RmGx প্লাস RCOR। আচ্ছা, এইখানে দেখো CO হচ্ছে কার্বনিল মূলক, তার সাথে আর আছে, অর্থাৎ এটা কি কিটোন। তো কিটোন প্রথম বিক্রিয়াটা দেখেছি আমরা পানির সাথে, দ্বিতীয় বিক্রিয়াটা দেখেছি ফর্মালডিহাইডের সাথে, তৃতীয়টা দেখেছি যে কোনো অ্যালডিহাইডের সাথে, চতুর্থ বিক্রিয়াটা হচ্ছে আমাদের কিটোনের সাথে, যে কোনো কিটোন। তো আমাদের এই যে গ্রিগনার্ড বিকারকের সাথে যখন আমরা কিটোনের বিক্রিয়া দিচ্ছি, সেই কিটোন আমাদের এখানে কিভাবে হবে, আবারও ডেল প্লাস ডেল মাইনাস, অক্সিজেনের একটা হাত ভাঙবে, কার্বনের একটা হাত ভাঙবে, যেহেতু ও প্লাস তাহলে ওর সাথে মাইনাস যুক্ত হবে, যেহেতু ও মাইনাস তাহলে ওর সাথে প্লাস যুক্ত হবে। এখান পর্যন্ত আমাদের সবই জানা। এখানে আমাদের অ্যালকাইল গ্রুপ মাইনাস, ম্যাগনেসিয়াম হাইলাইড গ্রুপ হচ্ছে প্লাস। ঠিক আছে, আমরা এখানে বসিয়ে দিয়েছি প্লাস অংশ মাইনাস অংশকে, দুটোকেই বসায় দিলাম। দ্বিতীয় ধাপে পানির সাথে বিক্রিয়া হচ্ছে, এটাও আমরা জানি। এবার কি তৈরি হয়েছে এটা আমরা দেখি। ম্যাগনেসিয়াম হ্যালাইড এখানকার পানির H+ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড আর OH মিলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড আমাদের তৈরি করে ফেলছে, প্রতিটা বিক্রিয়ার মতোই। এখন এইখানে দেখো আমাদের OH মূলক আলা কিছু একটা তৈরি হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তার সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, একটা দুইটা তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকা মানে ওটা কত ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বনের সাথে অ্যালকোহল, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল, সুতরাং এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। এখন তোমাদের সিকিউতে যে প্রশ্নটা অনেক সময় আসে সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাও। তো তোমরা পারবা না, 3টা বিক্রিয়ারই একদম কৌশল সহ ভেঙে আমরা দেখিয়ে দিয়েছি। এইভাবে দেখিয়ে দিলে মোর দ্যান এনাফ। আচ্ছা, শেষ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো এই জিনিসটা যে কার্বন ডাইঅক্সাইড সেটা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হওয়ার কথা না, আমরা ভেঙে জাস্ট ওর স্ট্রাকচারটা দেখিয়েছি। তো এই যে RmGx, আচ্ছা এখানে আমরা দুইটা কার্বনের দুই পাশে দুইটা অক্সিজেন, তুমি যে কোনো একটার সাথে যদি বন্ড দেখাও তাহলে এটা ধরলাম আমরা ডেল নেগেটিভ, এটা হচ্ছে আমাদের ডেল পজিটিভ। কার্বন এখানকার একটা বন্ড আমরা ভেঙে দিলাম, অক্সিজেনের সাথে একটা বন্ড ভেঙে এখানে কি তো বসবে, তাহলে আমার এই বিক্রিয়কের একটা প্লাস অংশ যেটা সেটা বসবে, প্লাস অংশটা এখানে বসে গেল, মাইনাস অংশটা আমার এই যে কার্বন পজিটিভ তার সাথে বসে গেল। দ্বিতীয় ধাপে কি যোগ করব, আমরা পানি যোগ করব, পানি যোগ করে ফেললাম। পানি যোগ করে ফেলার পরে আমাদের কি তৈরি হবে, প্রথমত আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি হবে। একটা H+ ছিল অক্সিজেনের সাথে বসে গেল, দেখো RCOOH, RCOOH, এই স্ট্রাকচারটা তোমরা চেনো না, এটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 5টা বিক্রিয়া দেখলাম। এখন এই 5টা জিনিস থেকে আরো কত শত শত জিনিসে যাওয়া যায় এটা তো তোমরা জানোই। তো এই 5টা বিক্রিয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং উদ্দীপক ধরার জন্যই বলো, সৃজনশীলের ঘয়ের জন্যই বলো, MCQ এর জন্যই বললো, প্রতি ক্ষেত্রে এটা হচ্ছে একটা 5 স্টার টপিক। তো আমরা এখানে একবার সামারাইজ করে পুরোটা দেখিয়ে দিয়েছি এট এ গ্লান্স, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে পানির বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যালকেন, ফর্মালডিহাইডের বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের সাথে বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল, এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। আচ্ছা, অপসারণ বিক্রিয়া আমরা প্রথম আগের দিনই দেখেছি, অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ হতে পারে, প্রতিস্থাপন হতে পারে। প্রতিস্থাপনের মাধ্যমে অ্যালকোহল তৈরি হয়, অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি হয়। এখন প্রথম বিক্রিয়াটা আমরা দেখি, এখানে কি দেওয়া আছে, CH3 CH2 CH2Cl। আচ্ছা, তো CH2Cl এখানে যেই কার্বনটার সাথে আমার কার্যকরী মূলক যুক্ত সেটা হচ্ছে আমাদের আলফা কার্বন।
আর আমাদের এখানে অবশ্যই আমরা জানি অ্যালকোহলিক থাকলে কেবলমাত্র অপসারণ বিক্রিয়া ঘটবে, এবং জলীয় থাকলে আমাদের জল থাকলে অল তৈরি হয়, অর্থাৎ অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা, তো অ্যালকোহলিক মিডিয়ামে আমরা যখন এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিচ্ছি, তখন এই যে এই ক্লোরিন যুক্ত আছে যে কার্বনটার সাথে, সেই কার্বনটা কি আমাদের আলফা কার্বন। আলফা কার্বনের পাশের যে কার্বন সেটাকে বলা হয় হচ্ছে বিটা কার্বন। আচ্ছা, এখন প্রশ্ন যেটা, অ্যালকাইল হ্যালাইডের অপসারণ যখন হবে তখন আলফা কার্বন থেকে আমাদের কার্যকরী মূলকটা অপসারণ হবে এবং বিটা কার্বন থেকে আমাদের হাইড্রোজেন অপসারণ হবে। এটা হচ্ছে জেনারেল নীতি। তো এই ক্ষেত্রে আমার এই যে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়েছে, এখান থেকে ক্লোরিন অপসারণ হয়েছে, দুইটা মিলে আমার হচ্ছে এই যে এখানে তৈরি হবে KCl প্লাস H2O। ঠিক আছে, তো KCl প্লাস H2O তৈরি হবে। এখন এটার ক্ষেত্রে তো আমাদের একটা বিটা কার্বন আছে, কিন্তু এমন যদি কোনো কেস থাকে যখন দুইটা বিটা কার্বন থাকে তখন কি হবে? আচ্ছা, তো এই যে এই ক্ষেত্রে আমাদের মাঝের কার্বন, অর্থাৎ এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের আমরা জানি আলফা কার্বন থেকে ক্লোরিন অপসারিত হবে, বিটা কার্বন থেকে আমরা বলেছি হাইড্রোজেন অপসারিত হবে। এখন এখানে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। কেউ বলতে পারে যে আমি এই কার্বন থেকে করব অপসারণ, তাহলে আমরা এই কার্বন থেকে অপসারণ করলে এটা পেলাম, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরাইড বের হয়ে গেল, এটা পেলাম। কিন্তু কেউ কেউ তো আমার সাথে দ্বিমত পোষণ করে বলতে পারে না, আমি এই পাশেটা থেকে করব। হ্যাঁ, কথায় তো কোনো ভুল নাই। তো সেটাও যদি করি তাহলে কি আসে দেখো তো, CH2 ডাবল বন্ড CH CH3। এটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জাস্ট এই পাশ আর ওই পাশ দেখানো হয়েছে, কিন্তু দুইটাই তো প্রোপানল 1। এখন তাহলে কি করা যায়? প্রোপিন 1। তো প্রোপিন 1, এটাও প্রোপিন 1, এটাও প্রোপিন 1, দুই ক্ষেত্রেই 1 নম্বরেই বন্ড হচ্ছে। তাহলে এখন কি করা যায়? পরের কার্বনটার ক্ষেত্রে মানে 3 নম্বর কার্বন পর্যন্ত যখন থাকবে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের ক্ষেত্রেও আমাদের এই অপসারণের ক্ষেত্রে এই যে সাইজ এফ নীতিটা প্রযোজ্য হবে না। কিন্তু যখনই আমরা 4 কার্বনে চলে যাব তখন ব্যাপারটা কি হচ্ছে দেখো। এখানেও একটা আলফা কার্বন, এখানে একটা আলফা কার্বন যেটা আমাদের ক্লোরিনের সাথে যুক্ত আছে, তার দুই পাশে দুইটা বিটা কার্বন আগেরটার মতোই। এখন এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে 3টা, এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে 2টা। আমি যদি দেই বিক্রিয়া, দেখো এটা একটা ভিন্ন জিনিস তৈরি হচ্ছে, এটা একটা ভিন্ন জিনিস তৈরি হচ্ছে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে তাহলে প্রধান উৎপাদ কোনটা? হ্যাঁ, ঠিক আছে, তোমার যে এখান থেকে দিবে তারটাও ঠিক, যে এখান থেকে দিবে তারটাও ঠিক, কিন্তু দুইটা জিনিস তো একসাথে ঠিক হওয়া যাবে না যদি দুইটা ভিন্ন যৌগ তৈরি হয়। দুইজনেরটাই ঠিক হতো যদি একই জিনিস তৈরি হতো। হ্যাঁ, ঠিক আছে, তুমি বাম দিক থেকে দিয়েও তৈরি করো ঠিক, তুমি ডান দিক দিয়ে তৈরি করো তাও ঠিক, কিন্তু দুইজনের যখন দুইটা ভিন্ন নেওয়াতে দুইটা ভিন্ন জিনিস তৈরি হচ্ছে তখন তো চলে আসবে প্রবলেম। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমাদের সাইজ এফ নীতি। তো সাইজ এফ নীতিটা অনেকভাবে পড়ানো হয়ে থাকে, বইয়ে বিভিন্নভাবে থাকে। আমরা চেষ্টা করব সবচেয়ে সহজ যেভাবে বোঝার সেটা। আচ্ছা, তো প্রথমত দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে আমাদের 4টা হাত ফাঁকা থাকে। 2 কার্বনের প্রতিটার 2টা করে হাত ফাঁকা। এখন এই হাতে আমরা অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, যেকোনো কিছু থাকতে পারে। তো প্রথমত আমরা অ্যালকিনের স্থায়িত্বের এবং সক্রিয়তার ক্রম কিভাবে দেখব? তো এই যে এখানে একটা কথা বলা আছে, যার স্টেরিক বাধা বেশি তার স্টেবিলিটি বেশি। স্টেরিক বাধা কখন আসে? যখন অনেক বড় কিছু যুক্ত থাকে এইখানে পার্শ্ব শিকলে, তখন বা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে বাকি 4টা হাত ফাঁকা, সেই কার্বনের এই হাতগুলোর সাথে যখন বড় কিছু যুক্ত থাকে তখন সেখানে সহজে কোনো আক্রমণকারী বিকারক আক্রমণ করতে পারে না। তো এই ক্ষেত্রে প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এখানে 1টা 2টা 3টা 4টা। 4টা আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। অ্যালকাইল গ্রুপ তো নির্দ্বিধায় হাইড্রোজেন থেকে বড়, এই জিনিস নিয়ে তো তোমাদের কোনো সন্দেহ নাই। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বিকারকের ক্ষেত্রে এইখানে দেখো, 1টা অ্যালকাইল গ্রুপ, 2টা অ্যালকাইল গ্রুপ, 3টা অ্যালকাইল গ্রুপ। তো প্রথম বিকারকে চারদিক থেকে যতখানি বাধা দিয়ে ওরা ঘিরে আছে, দ্বিতীয়টাতে তো এখানে একটা হাইড্রোজেন তো ফাঁকা পড়ে আছে, এই হাইড্রোজেনটা তো আছে ফাঁকা। তো চাইলে তো বিকারক এদিক থেকে আক্রমণ করতে পারে, তাহলে ওর একটা ভালনারেবল স্পট আছে এই সাইডে। আচ্ছা, যদি আমরা পরেরটাতে আসি, এখানে আমাদের 2টা অ্যালকাইল গ্রুপ, এখানেও আমাদের 2টা অ্যালকাইল গ্রুপ। তো এই ক্ষেত্রে তো অনেকে বলতে পারে এই দুইটার সক্রিয়তা বা স্থায়িত্ব সেম না, কিন্তু এর ক্ষেত্রে বাধাটা দেখো, ওর এক সাইড খুবই ব্লকড আর এক সাইড পুরোপুরি ফাঁকা। এই সাইড থেকে খুবই আরামে যে কেউ আক্রমণ করতে পারে। ওই সাইডে ধরো বাড়ির ফ্রন্ট গেটে তুমি পাহারা বসাই দিছো, পিছনে দিকে কোনো গেট নাই, তো তাহলে কোনো লাভ আছে? এই দিক থেকে তো যে কেউ আক্রমণ করতে পারে।
কিন্তু এটার ক্ষেত্রে দেখো সামনে একজনকে পাহারায় বসাইছে, পিছনে একজনকে পাহারায় বসাইছে, দুই দিক থেকে যখন পাহারা দিচ্ছে তখন কিছুটা হলেও এর থেকে বেশি প্রোটেক্টেড আছে। সুতরাং এই দুই দিক থেকে বিক্রিয়ক আক্রমণ করতে পারে ঠিকই, কিন্তু সেটা এটার থেকে কম। আচ্ছা, এর পরের যেটা আছে আমাদের এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে আর এটাতে কোনো অ্যালকাইল গ্রুপ নাই। এখন প্রশ্ন হচ্ছে কে স্থায়ী আর কে অস্থায়ী। প্রথম বিকারকটার ক্ষেত্রে আমাদের দেখো, প্রথম অ্যালকিনটার ক্ষেত্রে 4টা আমাদের স্টেরিক বাধা দেওয়ার মতো বড় বড় গ্রুপ থাকে। তো যত যার স্টেরিক বাধা যত বেশি তার স্টেবিলিটি তত বেশি। তাহলে প্রথম জনের স্টেবিলিটি অনেক বেশি, দ্বিতীয় জনের ওর থেকে একটু কম। এখন তৃতীয়টার মধ্যে কার বেশি হবে আমরা আগেই বললাম, ওর সামনে পিছে দুই দিকেও 50-50 পাহারা দিচ্ছে, আর এর হচ্ছে সামনে 100%, পিছনে কোনো পাহারা নাই। তাহলে কে বেশি প্রোটেক্টেড? এ বেশি প্রোটেক্টেড। তাহলে এর স্টেবিলিটি যত তার থেকে ওর স্টেবিলিটি একটা কম। এখন এই দুইটা জিনিসকে কি বলা হয়? সিস ট্রান্স। জ্যামিতিক সমানুতাতে আমরা দেখে এসেছি সিস ট্রান্স সমানুতা কি? ট্রান্স হচ্ছে ট্রান্সভার্স, অর্থাৎ বিপরীত দিকে যারা থাকে তখন হচ্ছে ট্রান্স সমানুতার সৃষ্টি হয়, এবং যখন একই দিকে থাকে তখন সিস সমানুতার সৃষ্টি হয়। আচ্ছা, এরপরেরটাতে আমাদের এই যে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এবং বাকি 3টা আমাদের হাইড্রোজেন। সুতরাং এটাতে স্টেরিক বাধা এগুলোর থেকে অনেকখানি কম, আর এটাতে কোনো স্টেরিক বাধা দেখতেই পাচ্ছি না আমরা, কারণ অ্যালকাইল গ্রুপই নাই। তো এইখানে আমাদের তাহলে স্থায়িত্ব আর সক্রিয়তার ক্রম। এখন স্থায়িত্ব, যে বেশি স্থায়ী তার সক্রিয়তা সবচেয়ে কম, তাহলে ও সবচেয়ে কম সক্রিয়, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, এ সবচেয়ে বেশি সক্রিয়। আর যদি স্থায়িত্বের ক্রম বলি, ও সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে ও স্থায়ী, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, তারপরে ও। ঠিক আছে, এখন এই জিনিসটাই তোমাদের ওইখানে খাতায় দেখানো লাগবে যে এই যে এই দুটার ক্ষেত্রে এখন আমাদের তাহলে প্রধান উৎপাদকে, যে স্থায়ী সে প্রধান উৎপাদ। আমরা এই দুটা জিনিসকে যদি ভেঙে দেখি, কার্বন, ডাবল বন্ড, কার্বন, এক হাতে আছে হাইড্রোজেন, প্রথমটার ক্ষেত্রে দেখছি এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3। ঠিক আছে, দুইটা আমাদের অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা হাইড্রোজেন আছে। আচ্ছা, এবার যেটা দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কিরকম হচ্ছে, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে আমার হচ্ছে একটা, এই হাতেও আমার একটা হাইড্রোজেন, এবং এই হাতে হচ্ছে CH3, CH2। দেখো এখানে অ্যালকাইল গ্রুপ আছে একটা, আগেরটাতে অ্যালকাইল গ্রুপ ছিল দুইটা, এটাতে আছে অ্যালকাইল গ্রুপ একটা। তাহলে কে প্রধান উৎপাদ হবে? যার স্টেরিক বাধা বেশি, তার স্টেবিলিটি বেশি, এর স্টেরিক বাধা বেশি, ওর স্টেবিলিটি বেশি, ও হবে প্রধান উৎপাদ, এ হবে গৌণ উৎপাদ। এই জিনিসটাতে তোমাদের কোনো অসুবিধা আছে, কোনো কনফিউশন আছে? আশা করি থাকার কথা নয়। তোমরা যদি কোনো কনফিউশন বোধ করো, ক্লাসটা আরেকবার ব্যাকে নিয়ে এই জিনিসটা আরেকবার পুরোটা শুনবে। শোনার পরেও যদি তোমাদের কনফিউশন থাকে, বই থেকে আরেকবার যদি দেখে নাও, আশা করি কোনো ধরনেরই সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, অ্যালকোহল, আমরা চলে যাচ্ছি এবার অ্যালকোহলে। অ্যালকোহলের কার্যকরী মূলক আমরা জানি OH, হাইড্রক্সিল। আচ্ছা, অ্যালকোহলের শনাক্তকরণ। আচ্ছা, শনাক্তকরণের ক্ষেত্রে আমরা দুইটা বিক্রিয়া দেখাচ্ছি। প্রথম বিক্রিয়াটাতে আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়েছি, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটাতে দেখানো হয়েছে PCl5 এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া। এখানে কি তৈরি হচ্ছে? এখন দেখো, দুইটা জিনিস এই জিনিসটার সাথে বিক্রিয়া দেয়, একটা হচ্ছে ROH, একটা ROR। ROH কি? অ্যালকোহল। ROR কি? ইথার। তো কোনো জিনিসের সাথে যদি অ্যালকোহলও বিক্রিয়া দেয়, ইথারও বিক্রিয়া দেয়, একটা পাত্রে যদি দুইটাই থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যালকোহল কোনটা ইথার? তো দেখো, এক্সট্রা একটা জিনিস এখানে তৈরি হয়েছে অ্যালকোহলের ক্ষেত্রে, সেটা হচ্ছে HCl। এখন এই HCl এর সাথে যখন আমরা NH3 অর্থাৎ অ্যামোনিয়ার বিক্রিয়া দিব, তখন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার কারণে আমরা বুঝতে পারি যে এখানে অ্যালকোহল আছে। সুতরাং অ্যালকোহলকে কিভাবে ইথার থেকে পৃথক করব, এটাও কিন্তু একটা প্রশ্ন আসে খ নম্বরে। তাহলে যদি অ্যালকোহলের শনাক্তকরণ আসে আমাদের গতে, এই দুটো বিক্রিয়াই দেখাবো। আর যদি আমাদের কখনো বলে যে অ্যালকোহল আর ইথারের মধ্যে কিভাবে পার্থক্য করব, তখন আমরা শুধু 2 নম্বর বিক্রিয়াটা দেখাবো। ঠিক আছে, পরের টপিকে যাই। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পৃথকীকরণ। এটা একটা খুবই 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 গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন। কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পৃথক করবো? আচ্ছা, দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে সৃষ্টি হয়? আরেকবার বলো আমার সাথে সাথে। 1 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় সৃষ্টি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে সৃষ্টি করা যাবে?
ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া। আর 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে সৃষ্টি করব আমরা? 3 ডিগ্রি অ্যালকোহল সৃষ্টি করব হচ্ছে কিটোনের সাথে আমাদের গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায়, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন বলেছে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পৃথকীকরণ কিভাবে করব? এই ক্ষেত্রে আমাদের যে বিকারকটা ব্যবহার করা হয়, এই যে HCl, গাঢ় HCl আর জিঙ্ক ক্লোরাইড, এই বিক্রিয়কটার নাম হচ্ছে লুকাস বিকারক। এটা কিন্তু ক নম্বর প্রশ্নে আসে যে লুকাস বিকারকের সংকেত কি? তো লুকাস বিকারক কি? HCl আর জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডকে বলা হয় লুকাস বিকারক। আচ্ছা, তো লুকাস বিকারকের সাথে বিক্রিয়াতে কি ঘটে? তো প্রথমটা যেটা আমাদের প্রথম বিক্রিয়াটা এখানে কি দেখাচ্ছে, এক যে কেন্দ্রীয় কার্বনের সাথে আমাদের হাইড্রক্সিল মূলক যুক্ত আছে আর 3টা কার্বন যুক্ত। তো 3টা কার্বন যুক্ত মানে কি? এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়ায় যেটা তৈরি হবে সেটা হচ্ছে OH-টা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে? এবং আমাদের পানি তৈরি হবে। এই বিক্রিয়াটা হতে কোনো সময় লাগে না, একদম তৎক্ষণাৎ হবে। তৎক্ষণাৎ এই বিক্রিয়াটা সাথে, সাথে। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটা যদি আসি আমরা, এখানে আমাদের কেন্দ্রীয় কার্বনের সাথে 2টা কার্বন যুক্ত আছে, অর্থাৎ এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল আবারও লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে এবার যেটা তৈরি হবে আবারও হচ্ছে আমার OH মূলকটা প্রতিস্থাপিত হয়ে গেল। প্রতিস্থাপিত হলো কি দ্বারা? ক্লোরিন দ্বারা। প্রতিস্থাপিত হয়ে আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করছে। এই বিক্রিয়াটা হতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট। প্রথম বিক্রিয়াটা আমার সাথে, সাথে হয়ে গেল। দেওয়ার সাথে, সাথে অধক্ষেপ পড়ে যাবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের। দ্বিতীয় বিক্রিয়াটাতে আমার দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে আমার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের অধক্ষেপ পড়বে। শেষ বিক্রিয়া যেটা, এই বিক্রিয়াটা হচ্ছে এই যে দেখো, কেন্দ্রীয় কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এখন কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করবে কখন? এটা তৎক্ষণাৎ, এটা 5-10 মিনিট এ বিক্রিয়া করতেই চাইবে না। এ হচ্ছে খুবই অলস, এর সাথে এর কোনো সম্পর্কই নাই, ও কোনো ধরনের ইন্টারেস্টই শো করে না লুকাস বিকারকের সাথে, বিক্রিয়াই করতে চায় না। তো বিক্রিয়ায় যখন করতে চাইবে না তাহলে অধক্ষেপ কি তাড়াতাড়ি পড়বে? না, এই অধক্ষেপটা অনেক সময় 1 বা 2 দিন পরেও পড়ে। 1 বা 2 দিন পরেও পড়ে। তাহলে এটা কত ধীরে হচ্ছে বুঝতে পারছো? এই বিক্রিয়াটা 5-10 মিনিটেই হয়ে যাচ্ছে, এই বিক্রিয়াটা 1-2 দিন পরেও হয়, আর এটা তৎক্ষণাৎ। এটাই হচ্ছে বলতে গেলে লুকাস বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ কিভাবে করা যায়। তো এই বিক্রিয়া 3টা খুবই সহজ। জাস্ট আমার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। জিঙ্ক ক্লোরাইড HCl দেখাবা, ক্লোরিন দিয়ে আমাদের OH মূলকটা প্রতিস্থাপিত হচ্ছে। আর এখানে একটা হাইড্রোজেন আছে, H আর OH মিলে পানি তৈরি করছে। বিক্রিয়াগুলো খুবই সহজ, শুধু মনে রাখা লাগবে কোনটা তৎক্ষণাৎ, কোনটা 5-10 মিনিট পরে, আর কোনটা আমার দিবেই না বলা যায় প্রায়। তো এই বিষয়টা তোমাদের আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার আমাদের সিকিউ সাজেশন ক্লাস শুরু। সিকিউ আমরা এখন একটা করে টপিক ওয়াইজ সলভ করা শুরু করব। প্রথম প্রশ্নটা দেখি। আচ্ছা, RCH2X, এটা যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা তোমাদের আশা করি কোনো সমস্যায় থাকার কথা না। উদ্দীপকের A যৌগ থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করো। আচ্ছা, A যৌগ থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করো। এখানে কয় কার্বন বিশিষ্ট আছে? একটা R, একটা CH2। ধরলাম Rটা 1 কার্বন বিশিষ্টই, তাহলে কি 1 আর 1 2 কার্বন বিশিষ্ট আছে। আমাকে বলেছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করো। কিভাবে করা যায়? R CH2X, সোডিয়াম দাও, ড্রাই ইথার দাও, এটাই ডাবল হবে R CH2 CH2R। দেখো 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট হয়ে গেছে। গ নাম্বার আমরা সাকসেসফুলি ট্যাকেল দিয়ে ফেললাম। ঘতে চলে যাই। উদ্দীপকের C যৌগ এবং D যৌগ শনাক্ত করো এবং এদের পার্থক্য সূচক পরীক্ষাটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের C যৌগ D যৌগের আগে কি বলেছে এখানে দেখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, তাহলে B যৌগটা কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে। আমাদের গ্রিগনার্ড বিকারক পেয়ে গেছি। প্রথম বিক্রিয়াটা দিয়েছে হচ্ছে HCH এর সাথে, অর্থাৎ ফর্মালডিহাইডের সাথে, এবং দ্বিতীয় ধাপে পানির সাথে বিক্রিয়া দিয়ে C তৈরি হয়েছে। অর্থাৎ আমার এখানে কি তৈরি হচ্ছে? এখানে আমার তৈরি হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল, এবং এখানে আমার যেহেতু অন্য একটা ইথানলের সাথে বিক্রিয়া দিয়েছে, অর্থাৎ ফর্মালডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইড, সুতরাং এখানে আমার তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল।
উদ্দীপকের সি ডি যৌগের মধ্যে শনাক্ত করো পার্থক্য সূচক পরীক্ষাটি সমীকরণ সহ লেখো। শনাক্ত করো যখন বলবে সোডিয়ামের সাথে অথবা PCl5 এর সাথে বিক্রিয়া দিবা, দিয়ে দেখাবা যে এটা অ্যালকোহল, শনাক্তকরণ শেষ। দ্বিতীয় ধাপে তোমাকে বলছে পৃথকীকরণ, পৃথকীকরণ পার্থক্য সূচক, পার্থক্য করলে কি করব, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, আগে স্লাইডেই পড়লাম। লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিবা, 1 ডিগ্রি হলে বিক্রিয়া দিতেই চাইবে না, 2 ডিগ্রি হলে 5-10 মিনিট পরে অধক্ষেপ পড়বে। ঠিক আছে, ক্লিয়ার। পরের প্রশ্ন, RX এর সাথে ম্যাগনেসিয়াম ইথার, আবার ড্রাই ইথারের সাথে ম্যাগনেসিয়াম, অর্থাৎ আবার আমার ওখানে গ্রিগনার্ড বিকারক তৈরি হচ্ছে। এখন গ্রিগনার্ড বিকারক থেকে কি বলেছে, HCHO, আবার দেখো CD। আচ্ছা, উদ্দীপকের গ, এ যৌগ থেকে কি রূপে ইথানোইল ক্লোরাইড বস্তু প্রস্তুত করা যাবে? আচ্ছা, ইথানোইল ক্লোরাইড, তো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড তোমরা শুনেছো। এখন এই যে ইথানোয়িক অ্যাসিড ধরলাম কি, এই যে CH3COOH। এখন এই যে AOH টাকে যদি আমি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করি, তখন যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে ইথানোইল ক্লোরাইড, CH3COCl। তো এই জিনিসটা আমি কিভাবে তৈরি করব? মনে হচ্ছে যে এই জিনিসটা তো আমি কখনো দেখিনি, তাহলে আমি তৈরি করবোটা কিভাবে? এখন দেখো, তুমি এখানকার 90% জানো, শুধু 10%টা তুমি জানো না। এই 10%টা এই প্রশ্নটাতেই শুধু এসেছিল, আর কখনো আসেনি। কিন্তু আমি এই প্রশ্নটা এখানেই দেখিয়েছি যে তুমি অ্যাটলিস্ট 90% পর্যন্ত তো বিক্রিয়া করে দিয়ে আসতে পারবা। দেখো, উদ্দীপকের এ যৌগ, এ যৌগটা কি আমার RX, RX মানে অ্যালকাইল হ্যালাইড। তুমি এখান থেকে ড্রাই ইথার দিয়ে ম্যাগনেসিয়াম অ্যালকাইল, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে ফেলো, একদম বি তৈরি করে ফেলো। এ থেকে বলছে, কিন্তু বিতে যাওয়া যাবে না তা তো বলেনি, তুমি বি তৈরি করে ফেললা। এখন এর সাথে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিবা, তুমি পাবা না RCOOH, পাবা না এটা। আচ্ছা, যদি তুমি এটা পাও, এখানে আর কে তুমি CH3 ধরতেই পারো, CH3COOH, এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল সদস্য ধরলা তুমি ওটাকে। ঠিক আছে, এখন এই CH3COH পর্যন্ত তোমার হয়ে গেছে, তোমার শুধু একটাই ধাপ বাকি, OH টাকে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করা বাকি। ওই ধাপটা তুমি কিভাবে করবা দেখে নেই আমরা। আচ্ছা, এবার যেটা আমরা করব, আমাদের এই যে RCOOH আছে, এর সাথে আমরা বিক্রিয়া দেব PCl5 এর। যখন আমরা এখানে PCl5 এর বিক্রিয়া দিব, আমাদের তৈরি হবে RCOOCl, এখান থেকে একটা ক্লোরিন নিল, POCl3 তৈরি হবে এবং HCl তৈরি হবে। দেখো, আমরা কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গিয়েছি, আমাদের যেটা দরকার ছিল আমরা পাইছি কিনা। তাহলে আমার গ নম্বর প্রশ্নের উত্তর মিলল কি না, ইথানোইল ক্লোরাইড। দেখো, তোমার এই ধাপটা যদি মনেও না থাকতো, তুমি যদি তাও এর আগের ধাপ পর্যন্ত অর্থাৎ অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করে দিয়ে আসতা, টিচার তোমাকে গতে 3 না দিলেও 2 দিত। এখন এই ধাপটা তোমাকে দেখাই দিলাম, এখন তো আর কোনো সমস্যা নাই, এটাও পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরের প্রশ্ন ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরে কি বলা হয়েছে আমাদেরকে? আচ্ছা, খ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের সিডি যৌগের মধ্যে লুকাস বিকারক যোগ করলে উভয় ক্ষেত্রে বিক্রিয়ার হার সমান হয় না কেন, তা ব্যাখ্যা করো। সি আর ডি কি একই জিনিস তৈরি হবে? না, সি তৈরি হবে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, আগের প্রশ্নেই দেখেছি। ডি তৈরি হবে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একটা 5-10 মিনিট পরে পড়ে যাবে, আর একটা পড়বে না। এই জিনিসটার জন্য তোমার কি প্রথমে এটাই বলা লাগবে যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। দুইটার বিক্রিয়া দেখাবা পাশাপাশি, উপরে নিচে দেখানোর পরে বলবে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এতক্ষণ পরে পরে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 5-10 মিনিট পরে পরে, কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে খুবই ধীরে হয় এবং অনেক দীর্ঘ সময় পরে হয়তো একটু অদক্ষেপ পাওয়া যেতে পারে। সুতরাং সি আর ডি যৌগের মধ্যে বিক্রিয়ার হার সমান হয় না লুকাস বিকারকের সাথে। এটা তো তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে, পরের প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, CH3I মানে হচ্ছে আয়োডাইড। আয়োডাইড, আয়োডিন কি একটা হ্যালোজেন না? তাহলে ওটা অ্যালকাইল হ্যালাইডই তো আছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে এখন উদ্দীপকে সি যৌগে বিদ্যমান কার্যকরীমূলক শনাক্ত করো। আছে, অ্যালকাইল হ্যালাইড ছিল জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়েছে। জল থাকলে কি হবে? অল হবে। জল থাকলে যদি অল হয়, তাহলে আমার সি যৌগটা কি? CH3OH। আমার অ্যালকোহল পাইছি 1 ডিগ্রি অ্যালকোহল। এখন উদ্দীপকের সি যৌগে বিদ্যমান কার্যকরীমূলক শনাক্ত করো। অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকরণ সোডিয়ামের দিয়ে সাথে বিক্রিয়া দিবা, PCl5 এর সাথে বিক্রিয়া দিবা, পারবা। খ নম্বরে বলেছে উদ্দীপকের বি যৌগের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত যৌগটি এ যৌগের সমগোত্রক কিনা ব্যাখ্যা করো। বি যৌগের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত যৌগটি, এই যে বি যৌগটার আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানি যোগ করা, সহজ কথা, পানি যোগ করা।
এখানে আমার কি তৈরি হয়েছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের ড্রাই ইথারের উপস্থিতিতে বি যৌগটা কি তৈরি হবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক যদি তৈরি হয়, ধরলাম আমি, সেটা কি তৈরি হচ্ছে, CH3Mg এটা তৈরি হচ্ছে আমাদের, গ্রিগনার্ড বিকারকটা তৈরি হলো। এখন বলেছে এটার আর্দ্র বিশ্লেষণ, এর সাথে পানি দিলে আমি কি পাবো, এর সাথে যখন আমি পানি দিব তখন আমি পাবো হচ্ছে CH4, মিথেন। মিথেন পেলাম, যা একটা অ্যালকেন। এখানে আমার বামের ধাপটা দেবার কি বলছে, এ যৌগের সমগোত্র কিনা বলেছে। আচ্ছা, ওর সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম আর ড্রাই ইথার বিক্রিয়া দিলে কি হবে, উডস বিক্রিয়া হবে। CH3I প্লাস সোডিয়াম, ড্রাই ইথার, CH3 প্লাস NaI। এবার দেখো আমার কাঙ্ক্ষিত জিনিস কি, এটা একটা, এটা একটা। তো আমার দুইটা কাঙ্ক্ষিত উৎপাদ কি একই সমগোত্র কিনা, এও অ্যালকেন এও অ্যালকেন, এ মিথেন এ হচ্ছে ইথেন। তো মিথেন ইথেন দুইজনেই যেহেতু অ্যালকেন, সুতরাং উদ্দীপকের বি যৌগের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত যৌগটি এই যৌগের সমগোত্র কিনা ব্যাখ্যা হয়েছে কিনা। ঠিকঠাক আছে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। উদ্দীপকের এ এবং বি যৌগের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ লেখা আছে। এ যৌগ আর বি যৌগটা কি আগে দেখি, CH3CH2CH2Br মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে বাম দিকে দিয়েছে অ্যালকোহলিক, অ্যালকোহলিক দিলে অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ বিক্রিয়া যদি হয় CH3CH2CH2Br, এখান থেকে ব্রোমিন যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, অপসারণের মাধ্যমে আমার তৈরি হচ্ছে কি, ডাবল বন্ড CH2, এটা। তাহলে CH3CH ডাবল বন্ড CH2 আমার প্রোপিন পেলাম। বি যৌগ, বি যৌগটা কি, এখান থেকে যদি অ্যালকোহল দেই তাহলে CH3 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়েছে, CH2CH2OH, প্রোপানল। তাহলে প্রোপিন আর প্রোপানলের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করো। আমরা আগের ক্লাসে দেখেছি যে কিভাবে অ্যালকোহল থেকে প্রোপিন তৈরি করা যায় বা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়। অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করার জন্য আমার কি লাগবে, এখান থেকে একটা হাইড্রোজেন লাগবে, মানে এই যে এখান থেকে আমার লাগবে হচ্ছে, এইখান থেকে একটা হাইড্রোজেন লাগবে, এইখান থেকে OH লাগবে। দুইটাকে যদি আমি আউট করে দেই, পানি বের করে দেই, তাহলে আমার কি, যে পানি আমার আউট হয়ে গেল। পানি আউট হয়ে গেলে আমি পাবো CH3CH ডাবল বন্ড CH2 অর্থাৎ প্রোপিন। পানি কিভাবে বের করে আমরা আগের ক্লাসে দেখিয়েছি, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিড নিরোধক, সে পানি বের করে নেয়। বিক্রিয়াটা ধাপ সহই দেখানো আছে, তোমরা আগের ক্লাসটা আরেকবার চেক করে নিতে পারো যদি মনে না থাকে। আচ্ছা, বলেছে আমার একটা রূপান্তর তো হলো, এবার বিপরীত রূপান্তরটা লাগবে, অর্থাৎ প্রোপিন থেকে আমার হচ্ছে এবার প্রোপানল তৈরি করা লাগবে। এইটার তো কোনো ধরনের কোনো সমস্যাই হওয়ার কথা না। তুমি এর সাথে ডিরেক্ট পানির বিক্রিয়া দাও, এর একটা বন্ড ভাঙবে, এর একটা বন্ড ভাঙবে, যদি বন্ড ভাঙে ডিরেক্ট CH3CH2CH2OH তৈরি হয়ে যাবে। তাহলে পারস্পরিক রূপান্তর কি কোনো সমস্যা হলো আর, একদম ক্লিয়ার, ঠিক আছে। পরের প্রশ্নটা যেটা বলেছে ঘ নম্বরে, এ যৌগ এবং HBr এর সংযোজন বিক্রিয়ায় কোনটি প্রধান উৎপাদ হবে, এটা আমাদের হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া আগের ক্লাসে দেখিয়েছি, মার্কনিকভ কৌশল কিভাবে করা লাগে পারবা। নেক্সট প্রশ্ন, KBr প্লাস, আচ্ছা CH3CH2CH3, আচ্ছা এখানে কি বলেছে, এটা এখানে ব্রোমিনটা আছে, ধরলাম এখানে নাই, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে উদ্দীপকের এ যৌগটি প্রস্তুতি কৌশল, এ যৌগ কি বামে গেছে, অ্যাকুয়াস, জল দিছে মানে অল তৈরি হচ্ছে, ব্রোমিন প্রতিস্থাপিত হয়ে OH হচ্ছে। প্রস্তুতির ক্ষেত্রে SN1 কৌশল দেখাও, SN1 কৌশলের পুরো মেকানিজমটাই দেখানো আছে, 2 ধাপে দেখিয়ে দিবা। আচ্ছা, ঘ নম্বরে বলেছে উদ্দীপকের এ এবং বি যৌগ দুইটির ভিন্ন স্টেরিও সমানতা দেখায়, এ আর বি যৌগ দুইটা। আচ্ছা, এখানে আমার হচ্ছে অ্যালকোহলিক দিলে ওই যে 80% আর 20% বলছে, মানে আমার কোনটা হচ্ছে তৈরি হবে এটা আগে আমরা দেখে নেই। তো CH3CH2CH3, এখানে ছিল আমার ব্রোমিন। এখন যদি আমি অপসারণ করি, এখানে ব্রোমিন তো চলে গেলই,
প্রশ্ন থেকে যাচ্ছে বিটা কার্বন কোথা থেকে সরাবো, এখানে CH2 ওখানে CH3। আমি যদি বিটা কার্বন এখান থেকে সরাই তাহলে তৈরি হচ্ছে এটা, আর ওই পাশ থেকে যদি সরাই তাহলে আমার কি তৈরি হচ্ছে, CH2 C ডাবল বন্ড CH ডাবল বন্ড CH3 CH2। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমার সাইজের নীতি অনুসারে যদি আমি বিক্রিয়া দেখাতে যাই, এই কার্বনের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে অর্থাৎ স্টেরিক বাধা বেশি। এই ক্ষেত্রে দুইটা কার্বনের মধ্যে ওর সাথে দুইটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন এবং একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তো একটা অ্যালকাইল গ্রুপ মানে এর স্টেরিক বাধা কম, তাহলে এ হচ্ছে গৌণ উৎপাদ, এ হচ্ছে প্রধান উৎপাদ। বি আমার বলেছে প্রধান উৎপাদ কোনটা, তাহলে এটা। এটার ক্ষেত্রে আমাদের কোন ধরনের সমানতা দেখাবে, এই যে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন অর্থাৎ সিস ট্রান্স সমানতা দেখাবে। যদি আমি এটা ক্লিয়ার করে দেই এখান থেকে হাইড্রোজেন অংশটাকে, তো এটার ক্ষেত্রে আমাদের কি ধরনের সমানতা দেখাবে, সিস ট্রান্স অর্থাৎ জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে ওর সমানতাটা আমরা পেলাম, এখানে কি সমানতাটা দেখাবে, এবার এটা বের করি। CH3 CH2 CH3 আমার এখানে ব্রোমিন ছিল, OH দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। আচ্ছা এখন দেখো ওর ক্ষেত্রে এই হাতে একটা মূলক, এই হাতে একটা মূলক, এই হাতে একটা মূলক, এই হাতে একটা মূলক, চার হাতে চার রকমের মূলক থাকলে আমরা কি ধরনের সমানতা পাই, আলোক সমানতা। আলোক সমানতার শর্তগুলো এখানে লিখে দিবে, প্লাস এই চিত্রটাতে দেখাবো যে এখানে একটা কাইরাল কার্বন আছে এবং চার হাতে চার ধরনের মূলক যুক্ত আছে, সুতরাং এটা আলোক সমানতা দেখাবে এবং এইটা আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা গ ঘ পারলাম। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলেছে গ নম্বরে উদ্দীপক, এই যে দেখো এখানে কতে কিন্তু আসছে লুকাস বিকারক কি, আমরা আগেই বলে দিয়েছি লুকাস বিকারক কিন্তু ক খতে অপশন মানে মাঝে মধ্যেই প্রায় আসে। আচ্ছা, গতে বলেছে উদ্দীপকের এ যৌগ তৈরির ক্ষেত্রে প্রযোজ্য বিক্রিয়ার কৌশল। অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড একই অ্যাসিড দিয়ে এ তৈরি হচ্ছে, অর্থাৎ আমার এখানে SN1 SN2 কোনো একটা জানতে চাওয়া হচ্ছে। এখন দেখি আমরা, বলেছে কি RCH2CH2X, অর্থাৎ এটা আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে আমাদের কোন বিক্রিয়া বেশি প্রাধান্য পাবে, SN2 বেশি পাবে। কারণ কি 1 ডিগ্রির সক্রিয়তার ক্রম কোনটাতে বেশি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা কোনটার ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে বলেছে উদ্দীপকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকিউয়াসের পরিবর্তে যদি অ্যালকোহলিক ব্যবহারে উৎপাদের পরিবর্তন হয়, প্রয়োজনীয় সমীকরণ সহ ব্যাখ্যা করো। অ্যাকিউয়াস দিলে আমার জল তৈরি হচ্ছে, অ্যালকোহলিক দিলে আমার কি তৈরি হবে, ইন তৈরি হবে। ইন তৈরি হবে মানে অপসারণ বিক্রিয়া হবে। তোমরা এখানে যে কোনো একটা থেকে অপসারিত করে কিভাবে অপসারণ বিক্রিয়া হয় ঘ নম্বরে দেখিয়ে দিলেই হবে, যেটা আমরা সাইজেফ নীতির মাধ্যমে দেখলাম। প্রধান উৎপাদ গৌণ উৎপাদ এই জিনিসটা এখানে আসবে, তোমরা ব্যাখ্যার মাধ্যমে হালকা করে ক্লিয়ার করে দিলেই হবে। খুবই ইজি একটা জিনিস, কিন্তু এখানে আমাদের লাগবে না কি কারণে, এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সুতরাং অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি হলে আমার এই ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে সাইজেফ নীতিটা লাগতো, কিন্তু এখানে আমাদের সেটা লাগছে না, সরাসরি অপসারণ বিক্রিয়াটা দেখাই দিলেই হবে। আচ্ছা, আমাদের আজকে, আচ্ছা এটা পরবর্তী প্রশ্নে চলে যায়। এখানে CH3, আচ্ছা এই কার্বনের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে প্লাস ক্লোরিন, অর্থাৎ এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় পি তৈরি হচ্ছে, অর্থাৎ আমার প্রতিস্থাপন বিক্রিয়া হবে SN1 কৌশলে, SN1। গ নম্বরে বলেছে কৌশল ব্যাখ্যা করো, SN1 এর কৌশল পারবে। ঘতে বলেছে এ এবং বি যৌগের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আমরা যেহেতু এখন অ্যালডিহাইড কিটোন পড়াইনি, সুতরাং আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা যখন অ্যালডিহাইড কিটোন পড়বো সেই সময় জানতে পারবো। চলে যায় পরবর্তী টপিকে, এবং এটা আমাদের আজকে শেষ সিকিউ। এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের এ এবং সি এর মধ্যে কিভাবে পার্থক্য করবে। আচ্ছা, অ্যালকোহল সোডিয়াম দিয়ে RCONA করছে, মানে এখানে একটা হাইড্রোজেন ছিল প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা, সেটাকে C2H5Cl মানে আবার অ্যালকাইল হাইড্রাইডের সাথে বিক্রিয়া দিয়ে তৈরি করছে ROC2H5। দেখো ROR এই স্ট্রাকচারটা কিসের, ROR এই স্ট্রাকচারটা হচ্ছে ইথারের, আর এই জিনিসটা কি আমার অ্যালকোহল। তাহলে অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্যকরণ কিভাবে করবে, PCl5 এর সাথে প্রথমে বিক্রিয়া দিবা, একটার ক্ষেত্রে HCl তৈরি হবে, কার ক্ষেত্রে তৈরি হবে, অ্যালকোহলের ক্ষেত্রে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো, যার সাদা ধোঁয়া সৃষ্টি হবে। সুতরাং অ্যালকোহল আর ইথারের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় আমরা আগের স্লাইডে আরেকবার তুমি ব্যাক যেয়ে দেখে নিতে পারো, ওইখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের ডি যৌগ তৈরির কৌশল বিশ্লেষণ করো।
এখানে কি বলেছে CH3CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকিউয়াস অর্থাৎ জলীয়। এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় মাধ্যমে ডি প্লাস KCl তৈরি হচ্ছে। ডিটা যে আমার এখানে অ্যালকোহলের এই যে OH মূলকটা প্রতিস্থাপিত হবে এটা তো বুঝতেই পারছি। সুতরাং এখানে আমার SN1 হবে না SN2 হবে এটা এখন দেখার বিষয়। এটা কি 1 ডিগ্রি না? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটার ক্ষেত্রে বেশি সক্রিয় হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই ক্রমটা কখন হবে? SN2 এর ক্ষেত্রে। সুতরাং ঘ নম্বরে আমার SN2 বিক্রিয়ার কৌশল জানতে চাওয়া হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। আশা করি তোমাদের এইখানে যতগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং কনসেপ্ট আলোচনা করা হয়েছে কোনোটাতেই কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের সমস্যাগুলো জানাবে এবং আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে আমি সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব বা কেউ না কেউ সেটা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।